হ্যালো স্টুডেন্টস, তো পরীক্ষার পরে আমরা আবার নতুন চ্যাপ্টার নিয়ে এখন আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জৈব রসায়ন। তো এই চ্যাপ্টারটা আমি আর ইউনুস স্যার দুইজনে মানে দুই অংশ থেকে শুরু করবো আর কি। শুরু থেকে আমি শুরু করছি আর আমাদের ইউনুস স্যার মাঝখান থেকে শুরু করবে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়, একজন এটা সম্ভব না কাভার দেয়, অনেক সময়ের ব্যাপার। তো আমি একদম স্টার্টিং থেকে এটা শুরু করছি। দেখো, আমরা জৈব রসায়নের প্রাথমিক ধারণা থেকে শুরু করছি। তো তোমরা নবম দশম শ্রেণীতে কিছুটা ধারণা পেয়ে আসছো। তো আমি জৈব যৌগ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিচ্ছি তোমাদেরকে, যে জৈব যৌগ বলতে আসলে কি বোঝায়। তো মূলত জৈব যৌগ বলতে মানে বার্জেলিয়াসের মতবাদ যদি আমরা দেখি, প্রাণশক্তি মতবাদ, তো তিনি বলেছিলেন মতবাদের মধ্যে যে সজীব উপাদান থেকে যে সকল বস্তু পাওয়া যায়, মানে সজীব মানে ধরো যে কোনো জীবিত বস্তু, উদ্ভিদ, প্রাণী হতে পারে। তো ওই সকল পদার্থ থেকে বা ওই সকল সজীব যে উপাদানগুলো রয়েছে পৃথিবীতে, ওদের থেকে যে সকল যৌগগুলো উদ্ভূত হয় সেগুলোকে আমরা জৈব যৌগ বলি। আর জৈব যৌগের যদি আমরা ডেফিনেশনে আসি, তাহলে দাঁড়াচ্ছে যে মূলত কার্বন এবং হাইড্রোজেনের যৌগসমূহ। তো কার্বন এবং হাইড্রোজেনের যৌগগুলোকে মূলত বলা হয় হাইড্রোকার্বন। তো স্যার হাইড্রোকার্বন তাহলে শুধু কি হাইড্রোকার্বনই জৈব যৌগ? তো না, শুধুমাত্র হাইড্রোকার্বনই জৈব যৌগ না, হাইড্রোকার্বন এবং এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ। তাহলে স্যার আমরা জৈব যৌগ বলতে বুঝবো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহ, এবং মানে কার্বন ও হাইড্রোজেন যৌগ সমূহকে আমরা হাইড্রোকার্বন বলছি, এবং সেই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে যৌগসমূহ আছে। তো উদ্ভূত যৌগসমূহের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বাদে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন বা হ্যালোজেন ইত্যাদি থাকতে পারে। তাহলে শুধু কার্বন এবং হাইড্রোজেন মিলেই যে জৈব যৌগ হবে ব্যাপারটা এরকম না। কার্বন এবং হাইড্রোজেনের যৌগগুলো হাইড্রোকার্বনও কিন্তু জৈব যৌগ। তো শুধু হাইড্রোকার্বনই জৈব যৌগ না, হাইড্রোকার্বন ছাড়া এই হাইড্রোকার্বনের থেকে উৎপন্ন যে যৌগগুলো বা এদের জাতক সমূহ বলতে পারি আমরা। যে আমরা একদম সিম্পল একটা উদাহরণ নিয়ে কথা বলছি। যেমন ধরো, আমি যদি বলি যে কার্বন এবং হাইড্রোজেনের একটি কমন যৌগ তোমরা জানো CH4, বলছি যে এটি একটি জৈব যৌগ। যেহেতু এটা হাইড্রোকার্বন, এটি একটি জৈব যৌগ, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। তো এই কার্বন এবং হাইড্রোজেন যদি আমরা বলছি এটা থেকে উদ্ভূত যৌগ, তাহলে যদি আমরা বলি এভাবে যে এখান থেকে চারটা হাইড্রোজেন যুক্ত আছে একটি কার্বনের সাথে, এখন এটা থেকে উদ্ভূত যৌগ, ধরো এখানে একটি হাইড্রোজেন পরমাণু একটি OH দ্বারা রিপ্লেস হলো, একটি OH দ্বারা একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হলো, তাহলে স্যার বোঝা যাচ্ছে যে এটা মিথেন থেকে উদ্ভূত যৌগ, এবং সেখানে কিন্তু অক্সিজেন ইনক্লুডেড আছে। তার মানে এটাকে আমরা জৈব যৌগ বলবো। মূলত জৈব যৌগটা উৎপন্ন হচ্ছে হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বনগুলো সরাসরি জৈব যৌগ, এবং হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা বলবো জৈব যৌগ। এখন আমরা জৈব যৌগের আবিষ্কার নিয়ে কথা বলি। প্রথম অ্যামোনিয়াম সায়ানেট, এই যৌগটাকে নিয়ে উনি জাস্ট এই যৌগটা একটা দ্রবণ, এটা একটা সলিউশন নিয়ে উনি যখন উত্তপ্ত করেছে, তখন পৃথিবীতে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ পাওয়া গেল NH2CO। আমরা এত হিস্ট্রিতে যাচ্ছি না, আমরা জাস্ট এটা নলেজের জন্য এটা রেখে দিলাম যে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ ইউরিয়া, এটা উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম সায়ানেট থেকে। অ্যামোনিয়াম সায়ানেটকে, এটা একটা সলিউশন দ্রবণ, এই দ্রবণকে উত্তপ্ত করে উনি প্রথম আবিষ্কার করেছেন ইউরিয়া। দেখো ইউরিয়ার ভিতরেও কিন্তু কার্বন কমন, কার্বন হাইড্রোজেন কমন, নাইট্রোজেন অক্সিজেন আছে। আমরা জৈব যৌগ সম্পর্কে ধারণা পেয়েছি। তো আমরা জৈব যৌগের ডেফিনেশন শেষ করলাম। পৃথিবীতে এই জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের উপরে। নতুন নতুন যৌগ আবিষ্কৃত হচ্ছে।
যেখানে অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের কাছাকাছি, সেখানে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের উপরে। তো আমরা জৈব যৌগের এখন এই ক্লাসিফিকেশনটা দেখব, যে জৈব যৌগ তো এত আনলিমিটেড, মানে দেখো 80 লক্ষের উপরে, বুঝতেই পারছো যে জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে অপ্রতুল। তো এত বেশি যৌগগুলোকে, এত অসংখ্য জৈব যৌগকে আমরা যদি এগুলাকে যদি মনে রাখতে চাই তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। তো এগুলাকে আমরা আসলে ওই যে বায়োলজির মতোই, যেমন আমরা বিভিন্ন উদ্ভিদ প্রাণীগুলোকে আলাদাভাবে মনে রাখার জন্য আমরা এগুলোকে শ্রেণীবিন্যাস করি, তো আমাদের জৈব যৌগগুলোকেও আলাদাভাবে মনে রাখার জন্য শ্রেণীবিন্যাস পদ্ধতি রয়েছে। তো আমরা এখন জৈব যৌগের শ্রেণীবিন্যাস দেখব। আমরা যদি প্রথম বলি যে জৈব যৌগ, কার্বন এবং হাইড্রোজেনের যৌগগুলো জৈব যৌগ। তো এখানে স্যার আমরা যদি জৈব যৌগের প্রধানত দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটি যদি ভাগ করি বদ্ধ শিকল। আমি ক্লাসিফিকেশনের আগে তোমাদের সাথে এই জৈব যৌগের আসলে মূলত যে কার্বন ঘটিত যৌগ সেই ব্যাপারে একটু আলোচনা করে নিচ্ছি। আমি ক্লাসিফিকেশনটা একটু পরে আবার আলোচনা করব। দেখো আমরা বলছি স্যার এই কার্বনের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে দাঁড়াচ্ছে 1s2 2s1 2p x1 y1 2p z1। তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের লাস্ট যোজ্যতা স্তরে 4টি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, মানে বিজোড় ইলেকট্রন। তো বিজোড় ইলেকট্রন আমরা বলছি যে স্যার একটি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সে ততগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের দেখো ভ্যালেন্সি 4, এই 4টি। আমরা এখন এগুলোকে আমরা অর্গানিক পড়ার সময় মানে মুখে বলার জন্য এগুলোকে হাত বলে সম্বোধন করব, যদিও এগুলোর যোজ্যতা, কিন্তু আমরা জাস্ট নিজেরা পড়ার সময় আমরা এগুলোকে হাত বলবো। তাহলে দেখো কার্বনের 4টি হাত রয়েছে। তো 4টি হাত মানে 4টি যোজ্যতা রয়েছে। তো 4টি হাত থাকার কারণে দেখো সে তার চারপাশে অসংখ্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। দেখো এখানে সে আরেকটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এই দিকে সে আরেকটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এইভাবে সে অসংখ্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে বিশাল আকৃতির চেইন গঠন করতে পারে। তো এই চেইনটা স্যার এরকম স্ট্রেট সরল চেইনও হতে পারে, আবার এই চেইনগুলো এরকম সাইক্লিক চেইনও হতে পারে। যেমন এখানে 3টা কার্বন চক্র আকারে যুক্ত আছে, এরকম সাইক্লিক ওয়েতেও তারা যুক্ত হতে পারে। তখন বলছে হ্যাঁ এখানে হাত 2টা, এখানে 2টা খালি, এখানে 2টা খালি। দেখো প্রত্যেকটা কার্বনে কিন্তু অসংখ্য হাত খালি থাকছে, এবং এই খালি হাতগুলোতে ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়ে অসংখ্য যৌগ গঠন করতে পারবে। তো আমরা বলছি কার্বনের এই যে চতুর্থ যোজ্যতা দেখতে পাচ্ছি 4টি হাত রয়েছে, তার কারণে তার কার্বন নিজের মতো অসংখ্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন বিশাল আকৃতির অসংখ্য চেইন গঠন করতে পারে। তো কার্বনের এই ধর্মটাকে আমরা বলি ক্যাটিনেশন ধর্ম। তাহলে আরেকটু ছোট অনুদাহরণমূলক প্রশ্ন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়। তাহলে এটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ওকে, কারণ কার্বন তার নিজের মতো অসংখ্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে বিশাল আকৃতির চেইন গঠন করে। তো স্যার আমরা এখন মূলত বুঝলাম যে জৈব যৌগসমূহ মূলত কার্বনেরই বিভিন্ন আকৃতির চেইন। তো এই জন্য আমরা মাঝখান দিয়ে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম, কারণ আমরা যেহেতু ক্লাসিফিকেশনে প্রবেশ করেছি সেখানে আমরা জানতে হবে যে মূলত এই ক্লাসিফিকেশনগুলো যে ভিন্ন ভিন্ন ক্লাসিফিকেশন যে তৈরি হচ্ছে এটা মূলত কার্বনের চেইনের ভিন্নতার কারণেই হচ্ছে। তো আমরা মুক্ত শিকল যৌগ নিয়ে কথা বলছি স্যার। মুক্ত শিকল যৌগ বলতে বোঝাচ্ছে কার্বনের, আমরা মুক্ত আর বদ্ধ শিকলটা তোমাদেরকে ক্লিয়ার করেছি একটু আগে, যে ধরো এখানে যদি আমরা কতগুলো কার্বন পরমাণু থাকে, এই ধরো 4টি কার্বন পরমাণু আমরা নিয়েছি, এখানে 4টি কার্বন পরমাণু দেখতে পাচ্ছি, দেখো এই দুই প্রান্ত খোলা, তো এগুলোকে বলা হয় মুক্ত শিকল। এই দুই প্রান্ত কিন্তু মুক্ত। সাপোজ তুমি যদি তোমার গলার একটা চেইনটা যদি হুক আউট করো তাহলে এটা মুক্ত শিকল হয়ে যায়, আবার যদি এটাকে আবার হুকটা যদি লাগিয়ে দাও তাহলে এটা বদ্ধ শিকল হয়ে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই যে এইটা হচ্ছে কার্বনের একটি মুক্ত শিকল যৌগ,
আবার এই চারটা কারণে দুই প্রান্ত যদি একসাথে যুক্ত হয়ে যায়, দেখো 1 2 3 4, এই দেখো চারটা কারণে এখন আর মুক্ত নেই, তারা কিন্তু বদ্ধ হয়ে গেছে, তাহলে এটা ক্লোজড হয়ে গেছে, সাইক্লিক ওয়েতে চাকরিক ভাবে যুক্ত হয়ে গেছে, এই জন্য তাদেরকে আমরা বলবো বদ্ধ শিকল। তাহলে কার্বনের আমরা ক্লাসিফিকেশন করলাম প্রথমত দুই ভাগ, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকলে কার্বনের দুইটি প্রান্ত মুক্ত থাকবে, কিন্তু বদ্ধ শিকলে দুই প্রান্ত বদ্ধ থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি মুক্ত শিকল যোগের ভিতরে আবার রয়েছে দুইটি প্রকার, একটি হচ্ছে সম্পৃক্ত আর একটি হচ্ছে অসম্পৃক্ত। স্যার একদম সিম্পল ভাষায় আমি বুঝাচ্ছি যে এই সম্পৃক্ত কথাটা আমি একটু ডিটেইলসে দেখাচ্ছি। সম্পৃক্ত বলতে বোঝাচ্ছে যেখানে কার্বনগুলো একক বন্ধনে যুক্ত থাকবে, যেমন এখানে তিনটা কার্বন একক বন্ধনে যুক্ত আছে, তো এরকম একক বন্ধনে কার্বন টু কার্বন এরকম একক বন্ধনে যুক্ত থাকলে আমরা তাদেরকে বলবো সম্পৃক্ত। আর যদি কার্বন টু কার্বন এরকম ডাবল বন্ড অথবা কার্বন কার্বন এরকম ট্রিপল বন্ডে যুক্ত থাকে, তাহলে আমরা এদেরকে বলবো অসম্পৃক্ত। জাস্ট আমরা ক্লাসিফিকেশনে যে যে টার্মগুলো আসতেছে আমরা সেই টার্মগুলোকে একটু আলোচনা করছি তোমাদের সাথে, একদম প্রাথমিক একটা আলোচনা। তো সেটা হচ্ছে যে সম্পৃক্ত আমরা বলতে বোঝাই কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড, আর অসম্পৃক্ত বলতে আমরা বোঝাচ্ছি কার্বন টু কার্বন ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। তাহলে স্যার আমাদের মুক্ত শিকল চলে গেল, মুক্ত শিকল ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হলাম। এখন চলে যাচ্ছি আমরা বদ্ধ শিকলের দিকে। তো স্যার বদ্ধ শিকলের মধ্যে আমরা যদি বদ্ধ শিকলটা দেখতে চাই তাহলে সেখানে আসে আবার দুইটি ক্যাটাগরি। বদ্ধ শিকল যৌগ মানে আমরা এর আগে দেখেছি যে এটা ক্লোজড চেইন, মানে চেইনটাই কার্বনগুলো দুই প্রান্ত আবদ্ধ থাকবে, তখন এরা সাইক্লিক দেখা যাবে, মানে চক্রাকার দেখা যাবে, এই জন্য আমরা বলেছি এটা হচ্ছে বদ্ধ শিকল। তো বদ্ধ শিকলের মধ্যে আমরা প্রথমে হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক, একটা হচ্ছে কার্বোসাইক্লিক মানে যেখানে চক্রটার ভিতরে শুধু কার্বন থাকবে, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। এই দুইটাই সাইক্লিক কম্পাউন্ড মানে চক্রাকার যৌগ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুধু এই চক্রটার মধ্যে শুধু কার্বন থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি যদি এভাবে একটা যৌগ আঁকি, কার্বন 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 কার্বন, এই যে আমরা দেখতে পাচ্ছি একটি যৌগ। দেখো এখানে তিনটি কার্বন নিজেদের মধ্যে একটি চক্র গঠন করেছে, তাহলে এটি একটি কার্বোসাইক্লিক কম্পাউন্ড, মানে এখানে কার্বন ছাড়া আর অন্য কোনো পরমাণু নেই। কিন্তু যদি চক্রটা এরকম হতো কার্বন কার্বন, এই যে এখানে যদি একটা অক্সিজেন প্রবেশ করতো বা এখানে যদি নাইট্রোজেন প্রবেশ করতো, তাহলে আমরা বলতাম কি এটা হচ্ছে হেটারোসাইক্লিক, মানে চক্রটার ভিতরে মানে যে মূল চক্রটা, এই যে তিন কার্বনের একটি তিন সদস্যের একটি চক্র দেখতে পাচ্ছ, এখানে এই চক্রটার মধ্যে কার্বন ছাড়া আর কিছু নেই, এই জন্য এটা হচ্ছে কার্বোসাইক্লিক। আর যদি চক্রটা গঠিত হয় কার্বন এবং অন্যান্য ভিন্ন পরমাণু দিয়ে, তাহলে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বন তো অবশ্যই থাকবে, কিন্তু কার্বন ভিন্ন যদি অন্য কোনো পরমাণু থাকে চক্রটার মধ্যে, তাহলে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। তো স্যার আমরা কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক চিনতে পেরেছি। এখন আমি যদি কার্বোসাইক্লিককে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে অ্যারিসাইক্লিক, আর একটি হচ্ছে অ্যারোমেটিক। তোমরা নবম দশম শ্রেণীতে অ্যারোমেটিক যৌগ সম্পর্কে তোমরা পড়াশোনা করেছো, অ্যারোমেটিক যৌগ সম্পর্কে ধারণা পেয়েছো। তো স্যার অ্যালিসাইক্লিক বলতে আমরা সিম্পল, যেখানে কার্বন থাকবে শুধু, কিন্তু সে অ্যারোমেটিক হবে না।
কারণ অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা যখন অ্যারোমেটিক যৌগ পড়বো তখন ডিটেলস জানবো। তো মূলত আমরা অ্যারোমেটিক যৌগ বলতে যেটা বোঝাচ্ছি আমি এখানে দেখাচ্ছি যে অ্যারোমেটিক যৌগ বলতে যেটা অ্যারোমেটিক যৌগ যেটা বলছে যে এরকম সর্বোজাকার মানে সর্বোজাকার হবে এবং সমতলীয় হবে, চাক্রিক হবে এবং এটার মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকবে একটি বাদ দিয়ে। স্যার এখানে আমি দেখো কোনো কার্বন দেখাই নেই, কারণ আমি যদি এইভাবে রেখা আকারে দেখাই তাহলে কিন্তু কার্বন দেখানোর প্রয়োজন নাই। আমি ইচ্ছা করে একটা কার্বন দেখাতে পারি এরকম ভাবে 1 2 3 4 5 6। এখানে দেখো এই আর বাকি হাতগুলো আমরা এইচ দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে স্যার এই যৌগটিকে আমরা বলছি অ্যারোমেটিক, কারণ এখানে আসলে অ্যারোমেটিক যৌগের মধ্যে মূল যে বিষয়টা এটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন রয়েছে, মানে একটি বাদ দিয়ে দ্বিবন্ধন থাকবে এবং এটা ষড়ভুজাকৃতির হবে, দেখতে এরকম হেক্সাগোনাল হবে এবং সমতলীয় হবে। তো এটা হচ্ছে অ্যারোমেটিকের স্পেশালিটি। আর যদি আমার এটা যদি অ্যারোমেটিক না হয়, জাস্ট যদি এটা লিখতাম আমরা যে ধরো এখানে যদি আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, আমরা যদি এইভাবে লিখতাম সি সি সি, এই যে 6টা কার্বন কিন্তু স্যার লিখেছি আমি, কিন্তু কোথাও কিন্তু আমি দ্বিবন্ধন দিলাম না, দ্বিবন্ধন দিলাম না, সবগুলোকে এইচ দিয়ে ফিল আপ করে দিলাম। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। দেখো এটা কিন্তু একটা চাক্রিক যৌগ, অ্যালিসাইক্লিক, এবং চক্রটা শুধু কার্বন দিয়ে তৈরি হয়েছে, 6 কার্বনের একটা চাক্রিক যৌগ অ্যালিসাইক্লিক, কিন্তু এটার ভিতরে একান্তর দ্বিবন্ধন, একটা বাদ দিয়ে দ্বিবন্ধন নাই, এই জন্য এটা অ্যারোমেটিক নয়। কিন্তু এটা 6 কার্বনের যৌগে লিখলাম কিন্তু একান্তর দ্বিবন্ধন দিলাম, তাহলে এটা কিন্তু হয়ে গেল অ্যারোমেটিক। এটা হচ্ছে অ্যালিসাইক্লিক। আচ্ছা, তাহলে এই গেল আমাদের অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক, সেগুলো সবগুলো চক্রের ভিতরে, কার্বন ছাড়া অন্য কোনো মেম্বার নেই। আচ্ছা, আর হেটারো সাইক্লিকের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এটা হতে পারে হেটারো অ্যালিসাইক্লিক। স্যার হেটারো অ্যালিসাইক্লিক বলতে আমরা বোঝাচ্ছি ধরো এই চক্রটার ভিতরে মানে কার্বন ছাড়া যদি এক হচ্ছে যে সে অ্যারোমেটিক হবে না, ফার্স্ট কন্ডিশন। অ্যালিসাইক্লিক মানে সে অ্যারোমেটিক না, কিন্তু হেটারো অ্যালিসাইক্লিক বলছি মানে কার্বন ছাড়া ওই চক্রের মধ্যে অন্য কোনো মেম্বার থাকবে। যেমন আমরা যদি এইভাবে দেখি ধরো সি সি ও, আমি লিখলাম ইথিলিন অক্সাইড। এখানে দেখতে পাচ্ছি আমরা যে স্যার এই চক্রটা তৈরি হয়েছে কি দিয়ে? কার্বন অক্সিজেন কার্বন। যেহেতু কার্বন ছাড়া অন্য একটি পরমাণু রয়েছে চক্রের মধ্যে, এই জন্য এটার নাম হয়ে গেল হেটারো। আর যেহেতু সে অ্যারোমেটিক না, মানে অ্যারোমেটিক হওয়ার জন্য একান্তর দ্বিবন্ধন এবং তোমার সর্বজাকার শেপ ইত্যাদি থাকতে হবে, তো এই জন্য বলছি এটা অ্যালিসাইক্লিক না, কারণ যেহেতু কার্বন ছাড়া অন্য মেম্বার আছে, এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। আবার সেম ভাবে অ্যারোমেটিক হবে হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক। তো স্যার হেটারো অ্যারোমেটিক কোনটা? ধরো আমি এখানে কার্বন বাদ দিয়ে দিলাম, তো কার্বন বাদ দিয়ে যদি আমি এখানে একটা দেই নাইট্রোজেন, তাহলে স্যার এই আমি নাইট্রোজেন দিলাম, এটা হয়ে গেল পিরিডিন। তো স্যার খেয়াল করে দেখো, এটা একটু আগে কার্বন থাকাতে এটার নাম ছিল বেনজিন, কিন্তু এখন এই কার্বনের জায়গায় আমি নাইট্রোজেন দিলাম, তাহলে চক্রটা 6 কার্বন, 6 সদস্যের, 1 2 3 4 5 6 6 সদস্যের একটি চক্র এঁকেছি। সেখানে কার্বন ছাড়াও ভিন্ন একটি সদস্য রয়েছে নাইট্রোজেন। এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু এটা হেটারো অ্যারোমেটিক, কারণ এখানে কার্বন দিয়ে চক্রটি হয়নি, শুধুমাত্র কার্বন দিয়ে হয়নি। এই এরকম ভাবে হতে পারে, যেমন ধরো 5 মেম্বারের হতে পারে এরকম কার্বন কার্বন দাও, এখানে দিলাম সালফার, তাহলে এটাও একটি অ্যারোমেটিক যৌগ এবং এটাকে আমরা বলছি থায়োফিন। এটাও একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু হেটারো অ্যারোমেটিক, কারণ এখানে চক্রের ভিতরে কার্বন ছাড়া ভিন্ন মেম্বার রয়েছে। এই ছিল স্যার আমাদের ক্লাসিফিকেশন গুলো। আর আমি পরবর্তী ক্লাসে আমি একটু নামকরণ নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসিফিকেশন শেষ হলো, এখন আমরা মূলত আলোচনা করব এই যে আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে যে রয়েছে সম্পৃক্ত। প্রথমে আমরা আলোচনা করছি সম্পৃক্ত। প্রথম ক্লাসিফিকেশনটা সম্পৃক্ত এই
মুক্ত শীতল হাইড্রোকার্বন, যাকে আমরা বলছি অ্যালকেন। এবং এই অ্যালকেনের, এটা আমরা বলছি অ্যালকেন হচ্ছে একটা মুক্ত শীতল যৌগ এবং সে সম্পৃক্ত, মানে এখানে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ। এবং অ্যালকেনের আমরা ফর্মুলাটা দিচ্ছি CnH2n+2। তো স্যার এটা তোমরা 9 পড়ে এসছো, এখন আরো ডিটেইলস এটা পড়তে হবে। আর আমি আশা করছি যে তোমরা যদি এই অ্যালকেনের 10টা মেম্বার ভালোভাবে আয়ত্ত করো, এটা হচ্ছে অর্গানিকের একদম বেসিক কনসেপশন। মানে আমরা যদি এই 10টা নাম স্টার্টিং করি, এটা হচ্ছে ধরো অ্যারোমেটিকের ABCD বলতে পারো, যে এটা জানলে আমরা স্টেপ বাই স্টেপ যদি এগোতে থাকি তাহলে অর্গানিক একদম সোজা লাগবে। কারণ এই 10টা নাম থেকে বাকি নামগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে যেহেতু আমরা 10টা নামের সাথে সবগুলো অর্গানিকের সবগুলো নাম জড়িত, তাই আমরা কষ্ট করে 10টা নাম আগে আয়ত্ত করব। তো 10টা নামের মধ্যে রয়েছে ধরো এরকম মিথেন। তুমি যদি ফর্মুলাতে যাও, কার্বন যা হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে 2 বেশি, তাহলে কার্বন একটা হলে হাইড্রোজেন হবে 4টা। 2 নাম্বার যেমন ইথেন, তাহলে ইথেনে মানে আমরা নাম্বারটা মনে রাখতে হবে, মিথেন ইথেন হাতের পরে নাম্বার মনে রাখতে হবে, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন এভাবে। তো স্যার 2 এ ইথেন, 2 বলতে বোঝাচ্ছে কার্বন সংখ্যা 2। তো আমি যদি 2টা কার্বন দেই 1 2, তাহলে এই প্রত্যেকটা কার্বন যেহেতু হাত 4টা করে আছে, এখানে 3টা হাত খালি, ওর একটা, এখানে 3টা হাত খালি। ইথেন বা তুমি যদি ফর্মুলার সাথে মিলাও, তুমি যদি কার্বন এখানে 2 দাও, তাহলে 2 2 4 6, তাহলে C2H6। একইভাবে আমরা দেখছি, যেমন ধরো 4 নাম্বার আমরা লিখছি বিউটেন, তাহলে বিউটেন হলে C হবে 4টা, যেহেতু 4 কার্বন সংখ্যা হবে 4, ফর্মুলাতে 4 বসাও, 4 2 8 2 10, তাহলে H হবে 10। এইভাবে 1 থেকে 10 নাম্বারগুলো তোমরা আগে প্র্যাকটিস করো, তারপর নেক্সট ক্লাসে আমরা তাহলে নামকরণে প্রবেশ করতে পারবা। যাদের এই 10টা নাম ক্লিয়ার থাকবে না, তারা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কিছুই বুঝবে না। সুতরাং এই 10টা নাম আগে আয়ত্ত করো, এদের ফর্মুলাগুলো আয়ত্ত করো, তাহলে আমরা নেক্সট ক্লাসে নামকরণে প্রবেশ করতে পারবো। তো এই পর্যন্ত আজকে, ভালো থেকো সবাই।